স্যামসাং আইফোনের দিন শেষ, ভিভো X200 প্রোতে বাংলাদেশ। রিসেন্টলি ইন্টারনেটে এই ফোনটা নিয়ে অনেক বেশি হাইপ সৃষ্টি হয়েছে। গত বছরের অনেক টেক টিউবাররা ফোন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও এই ফোনটাকে দিয়েছে। আসলে ফোনের ক্যামেরা নিয়ে কথা বললে ভিভো X200 প্রো ওয়ান অফ দ্য টপেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসেস। এর আগে ভিভো X200 প্রো মিনি এটার রিভিউতেও আমি একই কথা বলেছিলাম। এই ডিভাইসটা দিয়ে ছবি অ্যামেজিং আসে, এ ব্যাপারে কোনো ডাউট নেই। ক্যামেরা এবং ছবির কোয়ালিটি নিয়ে অলরেডি আপনারা এর অনেক রিভিউ দেখেছেন, কিন্তু অ্যাজ এ ফোন এই ডিভাইসটা কেমন? কারণ একটা ফোনের ক্যামেরাই কিন্তু সব কিছু না। একটা ফোন পারচেস করার সময় অন্যান্য অনেক কিছুই আমাদের কনসিডার করতে হয়। সো 2025-এর একটা অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে অ্যাজ এ ফোন এই ডিভাইসটা কেমন? যেমন এই ফোনটাতে কোনো রকমের বাগস আছে কিনা, হিটিং ইস্যুস আছে কিনা, ব্যাটারি ব্যাকআপ কেমন, অপটিমাইজেশন কেমন, এই সব কিছু আজকের ভিডিওতে অ্যাড্রেস করব। তো শুরুতে কথা বলা যাক ডিজাইন নিয়ে। পার্সোনালি এই ব্লু কালার ভ্যারিয়েন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইনিশিয়ালি আমি এর ব্ল্যাক একটা ভ্যারিয়েন্ট এনেছিলাম, ওইটা আমার কাছে অতটা পছন্দ হয়নি দেখে ওটা চেঞ্জ করে আমি ব্লু ভ্যারিয়েন্টটা নিয়ে এসেছি। কিন্তু এটা আনার পর সমস্যাটা যেটা হয়েছে, এই ভ্যারিয়েন্টটা স্পেশালি খুবই স্লিপারি। কেস ছাড়া এটা একদমই ব্যবহার করা যায় না, হাত থেকে খুব সহজেই পড়ে যায়। লাকিলি বক্সের সাথে একটা কেস প্রোভাইড করা হয়, ওই কেসটা ইউজ করলে আপনি বেশ ভালো একটা গ্রিপ পাবেন। ফ্রন্টে অলরেডি একটা স্ক্রিন গার্ড দেওয়া আছে, তবে এটা কেস ছাড়া আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি, জাস্ট এটা ডিউরেবিলিটি এবং এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য। এবং আমার আশপাশে অনেকেই কিন্তু এই ডিজাইনটার খুব পছন্দ করেছে, আবার অনেকের কাছে কিন্তু এই বিশাল ক্যামেরা মডিউলটা পছন্দ হয়নি। তবে আমার কাছে পার্সোনালি এই ক্যামেরা মডিউল, এই ওভারঅল ডিজাইনটা খুবই আনকমন মনে হয়েছে। তবে এই ক্যামেরা মডিউলটার একটা সমস্যা হচ্ছে, নর্মালি আমরা যখন ফোন ইউজ করি তখন এইভাবে ধরি, তো না চাইলেও এই ক্যামেরা মডিউলে বারবারই হাত চলে যায়, এবং যার কারণে এর ক্যামেরাতে প্রায় স্মাজেস আসে এবং ব্যবহার করার সময় এটা বারবারই মুছে ইউজ করতে হয়। তবে কিছুদিন ব্যবহার করলে আপনি সেটাতে অভ্যস্ত হয়ে যাবেন। আলটিমেটলি আপনার ফিঙ্গার ইন্ডেক্সটা এই ক্যামেরা মডিউলে নিচে রাখলে খুব একটা অসুবিধা আপনি ফেস করবেন না। ক্যামেরা মডিউলের পাশাপাশি ওভারঅল এই ফোনটার সাইজও কিন্তু বেশ বড়, কিন্তু এর চারিদিকে রাউন্ডেড হওয়ার কারণে এটা খুব ভালো গ্রিপ পায়। এই ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ চ্যাটিং করলে অথবা কন্টেন্ট ওয়াচ করলেও ফোনটা কিন্তু খুব একটা ভারী মনে হয় না। আনলাইক স্যামসাং বা আইফোন 16 প্রো ম্যাক্স, ওই ডিভাইসগুলো অনেকক্ষণ হাতে নিয়ে রাখলে বা কন্টেন্ট কনজামশনের সময় কিন্তু হাতে একটু হেভি মনে হয়। সেই তুলনায় এই ডিভাইসটা কিন্তু খুবই কমফোর্টেবলি হাতে গ্রিপ পায়। এবং ডিউরেবিলিটির কথা যদি বলি, এই ডিভাইসটা বেশ একটা লম্বা সময় কোনো রকমের ব্যাক কভার ছাড়া আমি ইউজ করেছি, এবং স্ক্র্যাচেস কিন্তু খুবই কম এসছে এই ডিভাইসটাতে। তো যাই হোক, এর কোয়াড কার্ভ ডিসপ্লে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট স্যামসাংয়ের S24 আলট্রা ডিসপ্লের চেয়েও এর ডিসপ্লে আমার কাছে ভালো লেগেছে। এর হ্যাপটিক্স খুবই ভালো, তবে ফোন কল আসলে এটা যখন ভাইব্রেট করে, এর ভাইব্রেশনটা আমার কাছে একটু উইক মনে হয়েছে, আর একটু স্ট্রং হলে ভালো হতো। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও খুবই ফাস্ট, এটা খুবই ওয়েল পজিশনড। এটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ আপনি ভেজা বা ঘামা হাতেও ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা প্রপারলি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে পারবে। আমি এটাতে রবি এবং বাংলা লিঙ্কের সিম ইউজ করেছি, এবং নেটওয়ার্ক রিলেটেড কোনো রকমের কোনো ইস্যু আমি ফেস করিনি। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই ডিভাইসটা নিয়ে অনেকেই কমপ্লেন করে এটা 1.5K রেজলিউশনের একটা ডিসপ্লে, এবং এই প্রাইস রেঞ্জের একটা ফোনে আপনি ইজিলি কিন্তু 2K ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিভাইসটার পাশাপাশি আমি OnePlus 13ও ইউজ করেছি, এবং ওইটার ডিসপ্লে ছিল 2K, এবং সত্যি কথা বলতে দুইটার ডিসপ্লেতে খুব মাইনরই ডিফারেন্স ছিল, এবং দুইটা পাশাপাশি রাখলে কেউ যদি বলে না দেয় আপনি এটা বুঝতেও পারবেন না। ওইটা বাদ দিয়ে ডিসপ্লেটা যদি আপনি স্ট্যান্ড অ্যালোনভাবে জাজ করেন, তাহলে ডিসপ্লের কোয়ালিটি আসলেই ভালো। এটাতে আমি বেশ কিছু অ্যানিমেটেড সিরিজ এবং মুভিজ, টিভি শোজ দেখেছি। ব্রাইটনেস ছিল ভালো, কালার্সও আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে, ডিটেলসও ছিল ভালো। আর তাছাড়া আমি এটার স্পিকারও ইউজ করেছি, এবং স্পিকারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। তবে বেস কিছুটা কম। অবভিয়াসলি 90-95 হাজার টাকা দামের একটা ডিভাইসের স্পিকারের কোয়ালিটি, ডিসপ্লের কোয়ালিটি ভালো হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এর আউটডোর ভিজিবিলিটিও ভালো, ডিরেক্ট সানলাইটে এটা ইউজ করতে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। সো এবার কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে আমরা পাচ্ছি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে আছে 90 ওয়াটের ওয়্যার চার্জিংয়ের সাপোর্ট। তবে এর ব্যাটারি ব্যাকআপের কনসিস্টেন্সিটা আপ ডাউন করে। তবে 7-8 দিন ব্যবহার করার পরে গিয়ে এর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে কিছুটা স্টেডি মনে হয়েছে, সেটাও 7 থেকে 8 ঘন্টার বেশি না। এটা শুনে কিছুটা কম মনে হতে পারে, কিন্তু স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টা মোর দেন এনাফ ফর এনিওয়ান। সো কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। অনেকেই কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসরটাকে প্রশ্ন করে যে এইটার পারফরমেন্স অতটা ভালো হবে কিনা, স্পেশালি এর হিট ম্যানেজমেন্ট কেমন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। এটা দিয়ে ছবি তোলা, ভিডিও করা, গেম খেলা, ফোনে কথা বলা, আমার জবের নেচারের কারণে আমার সারাদিনই ফোনে থাকতে হয়, এবং এই সব কিছুর পরেও এই ডিভাইসটার হিট ম্যানেজমেন্ট কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। এর র্যাম ম্যানেজমেন্টও আমার কাছে ফ্যান্টাস্টিক মনে হয়েছে, এবং সত্যিকার অর্থে এই মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 এটার পারফরমেন্স আসলেই ভালো। এই ডিভাইসটা দিয়ে আমি গেনশেন ইম্প্যাক্ট, কল অফ ডিউটি,
পাবজি এই সব গেমই খেলেছি এবং ওই গেমগুলোর পারফরমেন্স এটাতে খুবই ভালো ছিল, কোনো রকমের কোনো ল্যাগ বা স্ক্রিন ড্রপ আমি ফেস করিনি। সো কথা বলা যাক সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা একটু কমপ্লিকেটেড, যেহেতু আমার এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, এটাতে দেওয়া হয়েছে অরিজিন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড 15। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে আপনি পাবেন ফানটাচ ওএস উইচ ইজ অলসো বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো আমি কথা বলবো অরিজিন ওএস নিয়ে। এই অরিজিন ওএসটা আই গেস এই কয়দিন চাইনিজ ডিভাইস ইউজ করতে করতে আমি কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। তবে আমি অনেকের সাথেই কথা বলেছি যারা চাইনিজ ডিভাইস ইউজ করে তাদের কাছে কিন্তু এই অরিজিন ওএসটা নিয়ে খুব একটা কমপ্লেন নেই। হ্যাঁ, এতে কিছু প্রি ইনস্টলড ব্লোটওয়্যার থাকে, প্রি ইনস্টলড অ্যাপস থাকে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণে পপ আপ আসে, সব অ্যাপসই আপনি চাইলে আনস্টল করতে পারবেন। কিন্তু চাইনিজ নোটিফিকেশনগুলো একটু অ্যানোয়িং। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে কিছুটা সমস্যা করে, কল আসলে কল তো ঠিকই চলে আসে কিন্তু মেসেজের নোটিফিকেশনটা ইনিশিয়ালি আসে না। তাছাড়া বাংলাদেশি যেসব অ্যাপ আছে, ব্যাংকিং অ্যাপ, ডেলিভারি অ্যাপ, রাইড শেয়ারিং অ্যাপ, সব অ্যাপই এটাতে মোটামুটি ভালোই চলে, কোনো রকমের কোনো সমস্যা আমি ফেস করিনি। আদারওয়াইজ এই ডিভাইসটার ইউজার এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ, অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং ছিল খুবই ফাস্ট। এর পাশাপাশি এতে কিছু এআই ফিচার্সও আছে, সার্কেল টু সার্চ টাইপের একটা অপশন এখানেও আছে, কিন্তু সেটা দিয়ে সার্চ দিলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে সার্চ রেজাল্টস আসে, যেটা কোনোই কাজের না। তাছাড়া ফটো অ্যাপে এআই ইরেজারের অপশন রয়েছে, সেটা খুব ভালো মতোই কাজ করে। সো আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে আগে কিন্তু আমার এই অরিজিন ওএস একদমই ভালো লাগতো না, স্পেশালি এই চাইনিজ অ্যাপগুলো খুবই বিরক্তিকর মনে হতো। তবে এবার যেহেতু এটা আমি লং টার্ম ইউজ করেছি, অরিজিন ওএসটা কিন্তু খুব একটা খারাপ না, আপনি কিছুদিন ইউজ করলে এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। ডেফিনেটলি স্যামসাংয়ের ওয়ান ইউ এর সাথে যদি কম্পেয়ার করেন আপনার ভালো লাগবে না। অনেকেই কিন্তু এই অরিজিন ওএস ইউজ করছে এবং এটা নিয়ে খুব একটা কমপ্লেন নেই। সো ওভারঅল এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স ছিল ভালো। সো কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ডিভাইসটাতে দেওয়া হয়েছে 50+50+200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং এই তিনটা ক্যামেরা আসলেই হাইলি ক্যাপেবল, এবং যাদের ক্যামেরা সম্পর্কে নলেজ আছে তারা এই ডিভাইসটার ফুল পটেনশিয়াল ইউজ করতে পারলে এটা থেকে চমৎকার ছবি আপনি তুলতে পারবেন। এখন যে ছবির স্যাম্পলগুলো আমি দেখাবো এটা নর্মাল ডে টু ডে লাইফের ছবি থেকে শুরু করে স্পেশাল শর্টস আমি কিছু নেওয়ার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা ছবি আমার কাছে তো খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। এবং এই ফোনটার বেস্ট পার্ট হচ্ছে আপনি জাস্ট পকেট থেকে বের করে ছবি তুলবেন এবং দুর্দান্ত ছবি পাবেন এই ডিভাইসটা থেকে। এবং আমার পার্সোনালি 3.7x এর যে জুম লেন্সটা আছে সেটা পোর্ট্রেট মোডে হোক বা পোর্ট্রেট মোড ছাড়াই হোক, ওইটা দিয়ে ছবির কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও আমি একটু ট্রাই করেছি, খুব একটা সফল হয়নি। সো নো ডাউট 2025-এর স্মার্টফোনে বেস্ট ক্যামেরা যদি আপনি কোনো ডিভাইসে খুঁজে থাকেন সেটা হচ্ছে Vivo X200 Pro এর ক্যামেরা। তবে স্মার্টফোনের জগতে আসলে পারফেক্ট ফোন বলে কোনো কথা নেই। এতক্ষণ তো এটার অনেক প্রশংসা করলাম, এবার এর একটু দুর্নাম করা যাক। এটা দিয়ে ছবি তোলার সময় একটা সমস্যা আমি খেয়াল করেছি, বিউটি মোড অন থাকুক বা অফ থাকুক এটা ছবিতে স্কিন কিছুটা সফট করে দেয়। সেলফি ছবিগুলোর থেকেও বেশ ভালোই রেজাল্টস পেয়েছি। আর এটার ভিডিওর কোয়ালিটি তো খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে এটার ভিডিওর কোয়ালিটি বেস্ট। 3.7x জুমের এই ভিডিও স্যাম্পলটা দেখেন, আশপাশে কেমন ন্যাচারাল একটা ব্লারনেস আছে, অথচ আমি কিন্তু পোর্ট্রেট মোড অনও করিনি। সো ফাইনালি এই সব টেস্টিং এবং এক্সপিরিয়েন্স সাম আপ করে যদি আমি বলি, গত বছর যখন Vivo X100 রিলিজ হয় এটা কিন্তু অনেকেই পছন্দ করেছিল, কিন্তু সেই ফোনটা সবার জন্য ছিল না। অর্থাৎ 1 লাখ টাকা বাজেটে Vivo X100 কিন্তু রেকমেন্ড করার মতো একটা ফোন ছিল না, সেটা একদমই ফটোগ্রাফি ফোকাসড একটা ফোন ছিল। কিন্তু এবার Vivo X200 Pro এই ডিভাইসটা ইউজার এক্সপিরিয়েন্স, ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স সব মিলিয়ে এটি কিন্তু একটা ট্রুলি ফ্ল্যাগশিপ ডিভাইস, এবং ইজিলি এই বাজেটে যদি কেউ স্যামসাং বা আইফোন নেওয়ার কথা ভেবে থাকেন তাদেরকে আমি বলবো সেটা না নিয়ে Vivo X200 Pro ট্রাই করতে। যদিও আপনারা করবেন না, কারণ আমরা সবাই দিন শেষে স্যামসাং অথবা আইফোনের দিকেই ঝুঁকি, এটাই বাস্তব। Vivo X200 Pro নিয়ে এই ছিল আমার অপিনিয়ন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।